হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আগের ক্লাসটাতে আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তর এবং প্রথম প্রতিরক্ষা স্তর পড়েছিলাম। আজকের এই ক্লাসটাতে আমরা থার্ড লাইন অফ ডিফেন্স অর্থাৎ দ্বিতীয় যে প্রতিরক্ষা স্তরটা আছে সেটা নিয়ে পড়াশোনা করব। তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পড়ার আগে আমাদের একটু কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, যে টার্মগুলো আমরা হরহামেশা ব্যবহার করে থাকি। যেমন ধরো তার মধ্যে একটা অন্যতম ফ্যাগোসাইটোসিস। এটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে ডাব্লিউবিসি বা সরি ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা এরা কি করে, এরা ফ্যাগোসাইটোসিস করে। এখন এই যে ফ্যাগোসাইটোসিসটা করে, এটা কিভাবে করে এই সম্পর্কে আমাদের কিন্তু কোনো আইডিয়া নাই। জাস্ট আমরা জানি যে ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস মানে কি? জীবাণুকে গিলে ফেলা। বাট এটা কিভাবে গিলে ফেলে, গিলে ফেলার পর কি করে, এ সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়াটা নাই। তো আমাদের তার মানে এই যে ফ্যাগোসাইটোসিস যেটা আছে, আমরা সেটা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করি, জাস্ট একটু গল্পের মতো করে মনে রাখতে পারো। যে ধরো ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, ফ্যাগোসাইটিস কে ঘটায়? ফ্যাগোসাইটোসিস ঘটায় একটা ফ্যাগোসাইটিক কোষ আছে, ধরো ফ্যাগোসাইট। সাইট মানে কোষ, তার মানে যেই কোষটা এই ফ্যাগোসাইটোসিস ঘটায় সেটা ফ্যাগোসাইট। এখন ফ্যাগোসাইটোসিস মানে কি? ফ্যাগো যেটা, ফ্যাগো বলতে আমরা বুঝি গিলে ফেলা, ভক্ষণ করা। কি বুঝি তার মানে? আমরা এখান থেকে এটা বুঝি ফ্যাগো ওয়ার্ড দ্বারা ধরো ভক্ষণ করা, ভক্ষণ করা। ওকে, ইজি টার্ম। এখন এই যে ফ্যাগোসাইট যে কোষগুলো বললাম, এখন এরা এই ফ্যাগোসাইট কোষ কারা কারা অ্যাকচুয়ালি? দেখো, এটাও আমরা জানি যে নিউট্রোফিল, তারপরে কে, তারপরে ভাইয়া মনোসাইট, এবং ধরো কিছু ম্যাক্রোফেজও থাকতে পারে। এরাই কিন্তু আলটিমেটলি আমাদের কি ঘটায়? ফ্যাগোসাইটোসিস ঘটায়। তার মানে তোমাকে কিন্তু যদি এগুলো আবার কোথায় আছে, এগুলো এগুলো ভাই আবার এই নিউট্রোফিল, মনোসাইট, এগুলো আবার ডাব্লিউবিসি তে। হুম। সো আলটিমেটলি যদি আমাদের বড় আকারে বলতে হয়, তাহলে ফ্যাগোসাইটোসিস কে ঘটায়? ডাব্লিউবিসি ঘটায়। ডাব্লিউবিসির কাজই জীবাণুকে ভক্ষণ করা বা আমাদের প্রতিরক্ষা করা। তো এই যে আহ, বললাম যে এখন একটু কোষগুলো তো নাম জানলাম, বাট ভাইয়া আসলে প্রসেসটা একটু বলেন। কোষগুলো সম্পর্কে বিস্তারিত আমরা একটু পরে আসতেছি, যে কোষগুলো সম্পর্কে পরে আসি। ধরো প্রথমে কি হলো, কোনো একটা জীবাণু, পিসি দেখাই, যে ধরো যে এই একটা জীবাণু, এ কি করলো, এ আমাদের একটা কোষের কাছে আসলো, ধরো একটা ফ্যাগোসাইটিক যে কোষ, তার কাছে এ আস্তে আস্তে চলে আসলো। তো কি হবে? একদম প্রথমে এসে এই ফ্যাগোসাইটিক কোষের সাথে আহ, তার রিসিপ্টর দ্বারা যুক্ত হবে। মানে এখানে কিছু রিসিপ্টর আছে। রিসিপ্টর বলতে কি? যার সঙ্গে এরা লেগে থাকবে। ধরো এক একটা জীবাণুর জন্য বা এক একটা সাইটের জন্য রিসেপ্টর আছে। তো এই রিসিপ্টর, এই ফ্যাগোসাইটিক যে কোষটা আছে, এটা ধরো একটা ফ্যাগোসাইটিক কোষ, এবং এটা আমাদের কি? জীবাণু। তো কি করবে? প্রথমে এটা রিসিপ্টর দ্বারা যুক্ত হবে। আচ্ছা, যুক্ত হওয়ার পরে কি হবে? এখানে ধরো যুক্ত হইলো, আমরা এখন একটা চিত্র দেখাই। এটা পরের স্টেপ। ধরো এখানে যুক্ত হলো। তো যুক্ত হওয়ার পরে কি করবে সেটাও একটু দেখি। তারপর আস্তে আস্তে এটাকে ভেতরে নিয়ে যাবে। কি করবে? ধরো এই তো ফ্যাগোসাইটিক কোষ ছিল, এরকম হবে। এটা আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়ার যে প্রসেসটা সেটা শুরু করবে। ওকে, ঠিক আছে। তারপরের স্টেপে আসো। আস্তে আস্তে দেখো এটাকে গিলেই ফেলবে, ভেতরে নিয়েই নিবে।
এই হচ্ছে ভেতরে নিয়েই নিল, জীবাণুটা কিন্তু এবার কিন্তু ভেতরে চলে গেছে। ওকে, এখন ভেতরে যাওয়ার পর আলটিমেটলি কি হবে? ভেতরে যাওয়ার পরে এখানে আমাদের যে হচ্ছে ফ্যাগোসাইটিক যে ভিতরে যা আছে আর কি, এই যে সাইটোপ্লাজম আছে এবং সেখানে কিছু লাইসোজোম আছে। আমাদের মেইনলি কাজটা কি করে? লাইসোজোম করে। কি কালার দিয়ে দেখাই? ধরো এগুলো হচ্ছে লাইসোজোম। আর এই যেটাকে গিলে ফেলছে, একটা গিলে ফেলে একটা হচ্ছে এটাকে একটা ভেসিকুলার আকার দিছে, একটা ধরো এর বাইরে একটা এখন লেয়ার দিয়ে ফেলছে। এই যখন ফ্যাগোসাইট করে এটাকে আমরা বলি হচ্ছে ফ্যাগোজোম। ফ্যাগোসোম এখন কি করবে? এই ফ্যাগোজোম এবং লাইসোজোম দুইটা একসঙ্গে হবে, মিলিত হবে। এই দুইটা ধরো হচ্ছে এরা মিলিত হবে, হয়ে গঠন করবে হচ্ছে ফ্যাগো লাইসোজোম। তাহলে ধরো হচ্ছে এই আমাদের কোষ ছিল, এই হচ্ছে জীবাণু, তার উপরে ফ্যাগোসাইটিক কোষগুলো একটা আবরণ দিয়েছে, পরে গিলে ফেলে ট্রাই করছে এবং ফাইনালি এখানে হচ্ছে কি আসছে? লাইসোজোম আসছে। ধরো লাইসোজোম এসে যুক্ত হয়েছে, তো এই টার্মটাকে আমরা বলি হচ্ছে ফ্যাগোলাইসোজোম, অথবা লাইসোজোম ভিতরে ঢুকে যেতে পারে। তো এরপর আমরা জানি লাইসোজোমের কি করে? লাইসোজোমের কাজ হচ্ছে লাইসিস করা। লাইসোজোমের কাজ কি ভাইয়া? লাইসিস করা। লাইসিস করা লাইসিস করা মানে কি? ভেঙে ফেলা। ভেঙে ফেলা কি করবে? এই যে জীবাণুটাকে হচ্ছে লাইসোজোম যুক্ত হলে বা লাইসোজোম সেখানে হচ্ছে কিছু এনজাইম, লাইসোজোমাল এনজাইম ক্ষরণ করবে, কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট এখানে ক্রিয়েট করবে, করার পরে এই জীবাণুটাকে হচ্ছে তখন ধ্বংস করে ফেলবে। ফেলার পরে কি করবে? এটাকে হচ্ছে ধরো ধ্বংস করে এরকম একদম মেরে ফেললো। ধরো হচ্ছে এরকম কয়েকটা পার্ট করছে এবং এরা সবাই হচ্ছে মেরে ফেলছে এদেরকে। তারপরে কি করবে? এদেরকে হচ্ছে বের করে দিবে, এগুলোকে হচ্ছে এই সেল থেকে বের করে দিবে, দিয়ে আলটিমেটলি আমাদের জীবাণুটা কিন্তু ধ্বংস হয়ে গেল। আবার দেখো, প্রথমে কি করছিল? প্রথমে হচ্ছে রিসিপ্টর দ্বারা যুক্ত হয়েছিল জীবাণুর সাথে। কি যুক্ত হয়েছিল? এই যে হচ্ছে আমাদের একটা ডাব্লিউবিসি বা ফ্যাগোসাইটিক একটা কোষ যুক্ত হইলো, যুক্ত হওয়ার পরে সেখানে আস্তে আস্তে এটাকে ভিতরে নিয়ে নিল, একটা ভ্যাসিকল দিল বা একটা হচ্ছে থলির মতো তৈরি করলো, যেখানে লাইসোজোম এসে যুক্ত হয়ে ফ্যাগোলাইসোজোম তৈরি করলো। ফ্যাগোলাইসোজোম হওয়ার পরে সেটাকে হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন এনজাইম দ্বারা সেটাকে আস্তে আস্তে ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে কি করবে? সেটাকে হচ্ছে এই যে টক্সিক যে পদার্থটা আছে সেটাকে হচ্ছে বের করে দিবে। বুঝতে পারছো? এখন এই চিত্র দেখার পর আমাদের বইয়ে একটা চিত্র আছে, সেটা একটু দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই চিত্রে একটু খেয়াল করো, যে প্রথমে দেখো যে এই গ্রাহক অংশ বা আমরা বললাম হচ্ছে রিসিপ্টর সাইট, রিসিপ্টর সাইটে এসে এই ব্যাকটেরিয়া বা একটা জীবাণু যুক্ত হলো। আচ্ছা, হওয়ার পরে দেখো কি হলো? আস্তে আস্তে এটাকে হচ্ছে ভিতরের দিকে নিয়ে নিচ্ছে, মানে ফ্যাগোসাইট করে নিয়ে নিচ্ছে। আচ্ছা, দিল। এরপরে দেখো এই যে কোষটা ভিতরে ঢুকে ফেলছে। ঢোকার পরে এবার কি করবে? এই যে লাইসোজোম যেগুলো এখানে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে, সেগুলো হচ্ছে এই যে ফ্যাগোসাইটিক বা এই যেটাকে ফ্যাগোজোম বলতেছি আমরা, এই ফ্যাগোজোম এর সাথে যুক্ত হলো, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাগোলাইসোজোম। তাহলে ফ্যাগোজোমের সাথে লাইসোজোম যুক্ত হয়ে গঠন করে ফ্যাগোলাইসোজোম। তারপরে কি করলো? আস্তে আস্তে এটাকে হচ্ছে পচিয়ে ফেললো বা ধ্বংস করে ফেললো। এই ফ্যাগোলাইসোজোম ওই জীবাণুটাকে নষ্ট করে ফেললো। তারপরে কি করলো? এটাকে হচ্ছে বের করে দিল, বিষাক্ত পদার্থগুলোকে বের করে দিল। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের আলটিমেটলি এই যে ফ্যাগোসাইটিক কোষগুলো কিভাবে ফ্যাগোসাইটোসিস ঘটায়, এটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন কয়েকটি স্টেপ আছে এখানে। যেমন ধরো একদম প্রথমে আসো, যদি আমরা নাম্বার ওয়াইজ স্টেপগুলো বর্ণনা করতে চাই, যে সবার প্রথমে যে জায়গাটাতে জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, যে জায়গাটাতে জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে সেই জায়গাতে কি করবে? আমাদের যে ফ্যাগোসাইটিক কোষ সেখানে যাবে। তার মানে ধরো হচ্ছে যে সংক্রমিত স্থানে ফ্যাগোসাইটিক কোষের
আগমন, তার মানে যেখানে আমাদের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, ধরো হচ্ছে এইটা আমাদের হাত, এখানে একটা ব্যাকটেরিয়া আসছে, তো এই জায়গাতে হচ্ছে ওই ফ্যাগোসাইটের যে কোষগুলো আছে, নিউট্রোফিল, মনোসাইট, তারপর ম্যাক্রোফেজ, এগুলো চলে আসলো। আচ্ছা, তারপর সেখানে কি করবে? এবার হচ্ছে এই অণুজীবটা, এটা কোন ধরনের অণুজীব তাকে হচ্ছে শনাক্ত করবে। আমরা শনাক্ত করতে বলছি অপসনিন, অপসোনাইজেশন, সেখান থেকে হচ্ছে অপসনিন, তার মানে এবার কি অণুজীব শনাক্তকরণ। তাহলে এবার অণুজীবটাকে শনাক্ত করলো, এই শনাক্তকরণকে আমরা বলি হচ্ছে অপসোনাইজেশন। সো নাইজেশন, এবং এই অপসোনাইজেশন যারা ঘটায় সেই পদার্থ হচ্ছে অপসোনিন। অপসোনিন, আমরা পড়ছি না যে অপশন, অপশন মানে কি, কোন অনেকগুলো অপশন থাকে সেখান থেকে সিলেক্ট করা, তো এই সিলেক্ট করাকে বলা হয় অপশনাইজেশন। আচ্ছা, কি করে? তো প্রথমত এই যে ফ্যাগোসাইটিক কোষের কিছু সহজাত ক্ষমতা আছে যার সাহায্যে এগুলোকে, যে ব্যাকটেরিয়াটা আমাদের দেহে প্রবেশ করে সেটাকে শনাক্তকরণ করতে পারে। কিভাবে, কার সাহায্য নেয়? এই অপসনিনের সাহায্য নেয়। অপসনিন তখন বলে যে ভাই দেখো, তুমি যে এটা জিনিসটা আছে এটা হচ্ছে এই জীবাণু। অপসনিন কিভাবে বোঝে? সেটা হচ্ছে এই ধরো অণুজীব, অপসনিন কি করে, এর আশেপাশে এসে যুক্ত হয়, অপসনিন এর চারদিকে এসে যুক্ত হয়, একটা আবরণ সৃষ্টি করে। আবরণ সৃষ্টি করার পরে তখন বলে দেয় যে দেখো আমি এখানে আসছি, এখানে কিন্তু একটা অণুজীব আসছে। কাদেরকে বলে? ওই ডাব্লিউবিসি দেরকে বলে, বা ফ্যাগোসাইটিস যে কোষ আছে তাদেরকে বলে। এখন এই যে অপসনিন, অপসনিন আবার কারা? অপসনিন হচ্ছে, আমাদের বলছিলাম যে আমাদের এলাকায় কিছু আন্টি আছে, যারা হচ্ছে রেডিও আন্টি, যারা কি করে কোনো একটা খবর পুরো এলাকায় ছড়িয়ে দেয়, তাদেরকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। কি বলি? কমপ্লিমেন্ট প্রোটিন। কমপ্লিমেন্ট প্রোটিন, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে দেহের কোথাও জীবাণু দ্বারা আক্রান্ত হলে সেটাকে পুরো বডিতে খবরটা ছড়িয়ে দেওয়া। শুধু কমপ্লিমেন্ট প্রোটিনই না, কিছু আছে অ্যান্টিবডি আছে, তারাও এখানে হেল্প করে। অ্যান্টিবডি, তারপরে দেখো এই অ্যান্টিবডি এবং কমপ্লিমেন্ট প্রোটিন এরা কি করে? এরা হচ্ছে অপসনাইজেশনের কাজ করে। বোঝা গেল? আচ্ছা, এবার কি করবে? আচ্ছা, অপশন, এটাকে আমরা চিনতে পারছি। এবার ওই যে আমাদের যে ফ্যাগোসাইটিস যে কোষগুলো আছে, তারা কি করবে? এই অণুজীবের সাথে এসে একটা সংযোগ, মানে হচ্ছে লেগে যাবে, বা আমাদেরকে বলে গ্রাহক রিসিপ্টর সাইটের সাথে যুক্ত হবে, সংযুক্তি। তাহলে কি হবে? এখানে সংযুক্তি ঘটবে। কাদেরকে? অণুজীব প্লাস হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ। কার? কোষ। আচ্ছা, ঠিক আছে, এটা করলো। তারপরে কি করবে? এবার এই অণুজীবটাকে ভক্ষণ করবে, মানে ভিতরে ঢুকে ফেলবে, তেমন এবার হচ্ছে ভক্ষণ। আচ্ছা, ভক্ষণটা তোমরা বোঝো, আমি দেখাইছি উপরে চিত্রে। তারপরে কি করবে? এই ভক্ষণ করার ফলে এখানে ফ্যাগোজোম গঠন করবে, বলছি না যে ভাই এখানে ফ্যাগোজোম গঠন করবে। ফ্যাগোজোম। আচ্ছা, জোম বা সোম বলো, কোনো সমস্যা নাই। এরপরে সেখানে লাইসোজোম এসে যুক্ত হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এবার কি হবে? ফ্যাগোলাইসোজোম। আচ্ছা, এরপরে ফ্যাগোলাইসোজোম কি করবে? ওই ভিতরে ওটাকে হচ্ছে মারবে, তার মানে এটা হচ্ছে ধরো মারণ, মেরে ফেলবে। তারপরে কি করবে? তারপরে হচ্ছে ওটাকে বের করে দিবে, নিঃসরণ, বা ধরো আমরা বলি হচ্ছে বজ্র ত্যাগ। তাহলে বুঝতে পারছো প্রসেসটা কিরকম করে হয়? এতদিন আমরা জানতাম জাস্ট হচ্ছে ফ্যাগোসাইট এটাকে গিলে ফেলে, তারপরে কি করার জানি না। আমরা আজকে শিখলাম যে কিভাবে এই ফ্যাগোসাইটোসিসটা সংগঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে সংগঠিত হলো, আমরা বলেছিলাম যেখানে কিছু ডাব্লিউবিসির সেল আছে, কিছু ম্যাক্রোফেজ আছে, নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ, এই তিনটা। আমরা এখন চলো এই তিনটা নিয়ে একটু হালকা পাতলা পড়াশোনা করে আসি, দেখি এগুলো আমরা আসলে চিনি কিনা। এগুলো চিনবো, সমস্যা নাই। তো সবার প্রথমে আসো হচ্ছে ম্যাক্রোফেজ নিয়ে।
তো ধরো ম্যাক্রোফেজ পড়ার আগে আমাদের দেখো এটা আমরা জানি কি না যে অ্যাকচুয়ালি প্রথমে ম্যাক্রোফেজটা এটা হচ্ছে পরিণত একটা কোষ, পরিণত। এবং এই ম্যাক্রোফেজটা পাওয়া যায় হচ্ছে টিস্যুতে। আবার দেখো মনোসাইট, এই মনোসাইটটা কোথায় থাকে ভাইয়া? এটা থাকে হচ্ছে রক্তে। রক্তে কিভাবে? কারণ ডাব্লিউবিসি তো রক্তের মধ্যেই থাকে না, তো সেই হিসেবে হচ্ছে মনোসাইটটা রক্তেও থাকে। তো এই মনোসাইটটা যখন টিস্যুতে যায় অর্থাৎ কোষের কাছে যায়, তখন সেটাকে বলি আমরা হচ্ছে ম্যাক্রোফেজ। তার মানে হোয়াট ইজ ম্যাক্রোফেজ? মনোসাইট যখন টিস্যুতে যায়, রক্ত থেকে যখন টিস্যুতে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রোফেজ। এখন বলতে পারো যে ভাই মনোসাইট উৎপত্তি হয় কোথায়? আমাদের এই মনোসাইটটা উৎপত্তি হয় অস্থিমজ্জার যে স্টেম সেল আছে। ধরো এটা হচ্ছে একটা অস্থি, তো এই জায়গাগুলোতে, এর ভিতরে এই এই জায়গাগুলোতে হচ্ছে এর মনোসাইটটা তৈরি হয়। প্রথমে থাকে হচ্ছে মনোব্লাস্ট। এরপরে এটা যখন রক্তে যায়, উৎপত্তি হয়ে অস্থিমজ্জার স্টেম সেল থেকে উৎপত্তি যখন রক্তে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মনোসাইট। এবং এটা যখন টিস্যুতে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে বুঝতে পারছো যে আমাদের মনোসাইটটা কি জিনিস এবং হচ্ছে ম্যাক্রোফেজটা কি জিনিস? আলটিমেটলি দুটো একই কথা, একটা হচ্ছে পরিণত এবং একটা হচ্ছে একটু ছোট বা অপরিণত টাইপের। আচ্ছা, সো এই যে বললাম যে মনোসাইট নিয়ে, তাহলে একটু দেখি মনোসাইট সম্পর্কে আমাদের বইয়ে কিছু কিছু কথা বলা আছে, বাট আলটিমেটলি আমাদের তো এত কিছু পড়ার দরকার নাই। আমরা জাস্ট দেখো কনসেপ্টটা বুঝি কিনা। কনসেপ্ট বুঝলে পড়াটা সহজ, কনসেপ্ট না বুঝলে পড়াটা কিন্তু অনেক কঠিন। মনে হবে সবই যেন মুখস্থ করতে হচ্ছে, বাট এত কিছু আমাদের মুখস্থ করতে হয় না। তো তাহলে একটু দেখি আমরা হচ্ছে মনোসাইট সম্পর্কে বলি। দেখো মনোসাইট কি? মনোসাইট একটা হচ্ছে ডাব্লিউবিসি একটা অংশ, রাইট? এবং এটা হচ্ছে কি, দানাদার নাকি অদানাদার? এটা হচ্ছে অদানাদার। এবং তাহলে কি, মনোসাইট যদি আমরা বলি, মনোসাইট সম্পর্কে বলছি আমরা, মনোসাইট এরা কি ভাই? এরা হচ্ছে অদানাদার, মানে এরা হচ্ছে দানাবিহীন। এবং দানাবিহীন এর সাথে সাথে এরা হচ্ছে আমাদের যে কিডনির যে শেপ, কিডনি শেপ, তার মানে এরা কি বৃক্কাকার, বৃক্কাকার। আচ্ছা, এবং এরা তো বললামই যে এরা হচ্ছে ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। আচ্ছা, এখন এই শ্বেত রক্ত ডাব্লিউবিসি এর মোট 4% থাকে হচ্ছে মনোসাইট। ডাব্লিউবিসি এর 4% থাকে মনোসাইট। এরপরে আমরা হচ্ছে উৎপত্তি পড়লাম যে এরা হচ্ছে অস্থিমজ্জার স্টেম সেল থেকে এদের উৎপত্তি হয়। আচ্ছা, তারপরে এরা আস্তে আস্তে কোথায় যায়? যখন টিস্যুতে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রোফেজ। এবং এই ম্যাক্রোফেজ গুলোর আরো বেশ কিছু নাম আছে, যেমন ধরো যদি কোনোটা হচ্ছে ব্রেইনে থাকে বা মস্তিষ্কে থাকে, সেটাকে বলা হয় ম্যাক্রোগ্লিয়া। এরপরে যদি হচ্ছে ত্বকে থাকে, তাকে বলা হয় ডেনড্রাইটিক সেল। এরপরে যদি হচ্ছে আহ, ইয়েতে থাকে, ফুসফুসে থাকে, সেটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, বাট আমাদের মনে রাখবো যেগুলো হচ্ছে ম্যাক্রোফেজ। আচ্ছা, তো এই ম্যাক্রোফেজটা কি করে? এরা হচ্ছে যে ওই যে আমরা বললাম যে ফ্যাগোসাইটোসিসিতে ঘটাবে, আলটিমেটলি ম্যাক্রোফেজ গুলো কি করবে? ফ্যাগোসাইটোসিস ঘটাবে। এবং এরা কি করে? এরা হচ্ছে প্রায়, ম্যাক্রোফেজ প্রায় হচ্ছে তোমার একসাথে 100টি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে। যেহেতু এরা বড়, ম্যাক্রো মানে কি বড়, তার মানে এরা কি করতে পারে? 100টি ব্যাকটেরিয়া ভক্ষণ করতে পারে বা হচ্ছে গ্রাস করতে পারে। আচ্ছা, তার মানে এবার ধরো হচ্ছে যে 100টি ব্যাকটেরিয়া ভক্ষণ করে তারপরে হচ্ছে কি করবে? এখানে ফ্যাগোসাইটোসিস ঘটাবে। আচ্ছা, তারপরে ধরো হচ্ছে এই যে বের করে দিল, কোনো জায়গায় ক্ষত হলো, যে জায়গাতে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছিল, ব্যাকটেরিয়াকে মেরে ফেললো, বাট তারপর সেখানে ক্ষত হয়েছে, সেখানে আবার সাইটোকাইনিন নামক একটা রাসায়নিক পদার্থ আছে, যে সাইটোকাইনিন দ্বারা হচ্ছে কোষের যে ক্ষতিটা সেটা নিরাময় করবে। তার মানে কি ওটা? সাইটোকাইনিন। সাইটোকাইনিন, কাইনিন বলতে আমরা বুঝি গতি পর্যায়, আর সাইটো মানে কোষ, তার কোষের যে গতি বা কোষকে যে রিপেয়ার যে করবে, সেটা হচ্ছে সাইটোকাইনিন দ্বারা করবে। বোঝা গেল এবার? তো ভাইয়া এটা তো হচ্ছে মনোসাইট আর ম্যাক্রোফেজটা বললো, তাহলে এখন আসলে দেখি নিউট্রোফিল আবার কি জিনিস। ওকে, চলো এবার আমরা হচ্ছে একটু নিউট্রোফিল নিয়ে পড়ি।
সরি। তো এরাও তো হচ্ছে নিউট্রোফিলও তো ডাব্লিউবিসির এর পার্ট। ওকে, এরা কয় থাকে, এরা হচ্ছে অলমোস্ট 60 থেকে 70% থাকে ডাব্লিউবিসির এই নিউট্রোফিলটা। এবং এরা কি, এরা হচ্ছে তোমার 2 থেকে 5 খন্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, এদের 2 থেকে 5টা নিউক্লিয়াস খন্ড থাকে। আচ্ছা, এরা কোথা থেকে উৎপত্তি ঘটে? এদেরও উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জার স্টেম সেল থেকে, অস্থিমজ্জার স্টেম সেল থেকে এদের উৎপত্তি ঘটে। এবং আমাদের যে স্বাভাবিক যে মানুষ, সেখানে দৈনিক প্রায় হচ্ছে 100 বিলিয়ন, মানে 10,000 কোটি, 100 বিলিয়ন নিউট্রোফিল উৎপত্তি ঘটে। এটা কয়নিক? দৈনিক। তার মানে একজন সুস্থ মানুষের দেহে প্রতিদিন প্রায় 100 বিলিয়ন বা 10,000 কোটি নিউট্রোফিল উৎপত্তি ঘটে। এবং এগুলো হচ্ছে প্রায় 1 সপ্তাহের মধ্যে পরিণত হয়ে যায়। তবে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, মানে নর্মালি ধরো এদের উৎপত্তি ঘটলে দৈনিক এতগুলো উৎপত্তি হয়, তার মানে যদি এরা এক মাসের পর মাস থেকে যায়, তার মানে কি আগের গুলোর সাথে নতুন গুলোকে মারামারি লাগবে। সেই মারামারি যেন না লাগে, এই জন্য এরা কি করে, প্রায় ধরো হচ্ছে যে 12 আওয়ার্স থেকে 3 ডেজ এর মধ্যে এরা হচ্ছে নষ্ট হয়ে যায়, আবার নতুন করে রিপেয়ার হতে থাকে। বোঝা গেল? এখন এই যে নিউট্রোফিল থাকলো, যে ধরো হচ্ছে নিউট্রোফিল এরা হচ্ছে রক্তেও থাকে, আবার হচ্ছে টিস্যুতেও থাকে। তার মানে কি, ধরো হাফ, দুইটা ভাগে ভাগ হয়ে যায়, অর্ধেক থাকে হচ্ছে রক্তে, অর্ধেক থাকে হচ্ছে ভাইয়া টিস্যুতে। এখন বলো তো ভাইয়া, টিস্যুতে কেন থাকবে? টিস্যুতে থাকে যেন হচ্ছে আমাদের কি, ফ্যাগোসাইটোসিস তো টিস্যুতেই হয়, ফ্যাগোসাইটোসিস তো আর রক্তের মধ্যে হয় না। এই জন্য অর্ধেক থাকে রক্তে, যেগুলো পরবর্তীতে টিস্যুর কাছে এসে আবার নতুন করে ওই টিস্যুকে, ক্ষতিগ্রস্ত টিস্যুকে ধ্বংস করতে পারে। সো এই হচ্ছে নিউট্রোফিলের বন্টনটা। এবং নিউট্রোফিল হচ্ছে কয়টা জীবাণু ভক্ষণ করতে পারে? এরা হচ্ছে একসাথে 3 থেকে 20টা, 3 থেকে 20টা জীবাণুকে একসাথে হচ্ছে এরা গ্রাস করতে পারে। আর ম্যাক্রোফেজ কত ছিল? ম্যাক্রোফেজ যেহেতু বড়, ওরা হচ্ছে 100টা পারত। তাহলে মোটামুটি আমাদের সেকেন্ড লেয়ারে, সেকেন্ড লেয়ার কেন বলতেছি সেটা এখন একটু আসি আমরা। এই যে কমন যে জিনিসগুলো ছিল, এগুলো আমরা আসলে বুঝতাম না, যে হোয়াট ইজ নিউট্রোফিল, হোয়াট ইজ মনোসাইট, হোয়াট ইজ ম্যাক্রোফেজ, বা ফ্যাগোসাইটোসিসই বা কি জিনিস, এটাও তো জানতাম না, তাই না? এখন তাহলে কিন্তু আমরা সেটা জেনে ফেললাম। এবার আসি আমরা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার, সরি সেকেন্ড লাইন, দ্বিতীয় স্তর। এখন একে দ্বিতীয় স্তর কেন বললাম? কারণ প্রথম স্তর যখন ব্যর্থ হয়, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, ফাইনালি হচ্ছে তৃতীয় স্তর। সো প্রথম স্তর কি ছিল? এটা ছিল হচ্ছে ভাইয়া ভৌত এবং হচ্ছে রাসায়নিক। মনে আছে না আমাদের? হ্যাঁ। দ্বিতীয় স্তরে কি হবে? এবার তো এখানে ওই এনজাইম ট্যানজাইম থাকবে, তারপরে অবশ্যই রাসায়নিক থাকবে। এবং দেখো একটু আগে দেখলাম যে আমাদের এই ফ্যাগোসাইটোসিস একটা টিস্যু, মানে একটা কোষে ঘটে। তার মানে এটা হবে হচ্ছে কোষ রাসায়নিক। কি রাসায়নিক ভাইয়া? কোষ রাসায়নিক। এটা কিন্তু আর বাইরে হবে না। আর তৃতীয় স্তর নিয়ে আমরা একটু পরেই আসতেছি, ওটা তোমরা আগেও পড়েছিলাম, পরে আসতেছি। তোমাদের আজকে টার্গেট হচ্ছে দ্বিতীয় স্তর, মানে কোষের মধ্যে ধরো কোনো একটা জীবাণু এবার কোষে প্রবেশ করে গেছে। ভৌত স্তরে কিন্তু জীবাণুটা প্রবেশ করতে পারিনি, মানে প্রথম যে স্তরটা ছিল সেখানে কিন্তু জীবাণুটা জাস্ট আমরা বাহ্যিকভাবে ওটাকে প্রোটেক্ট করছি। বাট এবার কোনো কারণে এবার হচ্ছে কি করলো, এরা হচ্ছে ভিতরে প্রবেশ করে গেল। যে কোনো জীবাণু প্রবেশ করতে পারে। তুমি কি জানো কোন জীবাণু প্রবেশ করছে? বাট ফ্যাগোসাইটোসিস যারা ঘটাবে তারা কিন্তু সবগুলোকে চেষ্টা করে ফ্যাগোসাইটোসিস ঘটানোর। তারপরে আরো কয়টা ধাপ আছে, আমরা ধাপগুলো পড়ি, তারপরে এগুলো বুঝতে পারবো আস্তে আস্তে। ধরো একদম প্রথমবারের মতো যখনই কোনো একটা জীবাণু আমাদের শরীরে প্রবেশ করেছে, একদম সাথে সাথে আমাদের যে ফ্যাগোসাইটোসিস যে প্রক্রিয়া, সেটা কারা ঘটায়? ফ্যাগোসাইট যে কোষগুলো আছে, ফ্যাগোসাইট, সাইট মানে তো কোষ। So, এরা কি করবে? এই ফ্যাগোসাইট হচ্ছে এখানে ঘটাবে। আমরা ফ্যাগোসাইট সম্পর্কে বুঝি, সবকিছু বুঝি কিভাবে কি করে, এটা জানি। এবার ধরো কোনো কারণে ফ্যাগোসাইট যে কোষগুলো আছে, তারা ফ্যাগোসাইটোসিস ঘটাতে ব্যর্থ হয়েছে, এরা মারতে পারে নাই। তারপরে কে কাজ করবে? তারপরে কাজ করবে হচ্ছে এনকে সেল। ভাইয়া সেটা আবার কি জিনিস? ন্যাচারাল কিলার সেল।
এরা কি করবে, এরা হচ্ছে গুলি করার মতো করে মারবে। যে ধরো যে কোনো একটা শ্বেত রক্তকণিকা যারা হচ্ছে টিউমার বা ভাইরাস আক্রান্ত হয়েছে, তো এদেরকে আসলে শনাক্ত করে ওই আমাদের ফ্যাগোসাইটোসিস ঠিকঠাক মারতে পারে না, তখন আমাদের কি দরকার হয়, তখন আমাদের এই ফ্যাগোসাইটোসিস বাদে ন্যাচারাল কিলার সেলের দরকার হয়। এবার আমরা কি করব, র্যান্ডমলি গুলি করা শুরু করে দিব। তার মানে এই এনকে সেল, এটা হচ্ছে আমাদের সহজাত মারণ কোষ, এ সবাইকে মারতে চাইবে। যখনই ফ্যাগোসাইটোসিস এখানে ব্যর্থ হবে তখন আমাদের এনকে সেলটা কার্যকর শুরু করে দিবে। তার মানে ধরো হচ্ছে যে আহ, এটাও কিন্তু একটা ইয়ের অংশ বা শ্বেত রক্তকণিকা টাইপের একটা অংশ। ধরো হচ্ছে টিউমার কোষ, তাদেরকে মারবে টিউমার কোষ, এনকে সেল এসে এদেরকে গুলি করবে, মেরে ফেলবে। অথবা ধরো হচ্ছে ভাইরাস, ভাইরাস আক্রান্ত যদি কোষ হয়, যেহেতু কোষ রাসায়নিক আমরা বলেছি, কোষ, এদেরকে কি করবে, এদেরকে এসে এখানে হচ্ছে ভাইয়া একটা গুলি, এদেরকে হচ্ছে কি করবে, এরা হচ্ছে গুলি করবে, ন্যাচারাল কিলার সেল ঢিসিম ঢিসিম করে গুলি 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 করে করে মেরে ফেলবে। এরা সবাইকে মারতে চাইবে। কিভাবে মারবে, এরা হচ্ছে এই যে দেখো গুলি করতেছে, গুলি বলতে এরা কিছু হচ্ছে রাসায়নিক পদার্থ ছিটা দিচ্ছে। রাসায়নিক পদার্থ যখন এটাকে হচ্ছে ছিটাই দিবে, বা এদেরকে হচ্ছে ধরো কাইন্ড অফ এরকম, এটা একটা টিউমার সেল, এটা হচ্ছে আমার সেই গুলি করে গুলিগুলো আসতেছে বা রাসায়নিক পদার্থ আসতেছে এসে এর যে প্লাজমা মেমব্রেন আছে, এর যে প্লাজমা মেমব্রেনটা আছে এটাকে হচ্ছে ধ্বংস করে দিবে। তারা ধ্বংস করে দিবে এবং হচ্ছে তারপরে এর যে নিউক্লিয়াসটা আছে আলটিমেটলি এর নিউক্লিয়াসকে হচ্ছে নষ্ট করে দিবে। তো কোনো একটা কোষের নিউক্লিয়াসকে নষ্ট করে দেওয়া মানে কি, সেই কোষটা কিন্তু ধ্বংস হয়ে যাওয়া। তো এইভাবে কি কাজ করে, এইভাবে কাজ করে হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা হচ্ছে এনকে সেল। আচ্ছা, করলো। এবার এই এনকে সেল কাজ করার পরে দেখো যে কোনো একটা জায়গায় আমরা এবার হচ্ছে সেখানে আহ ব্যথা অনুভব করি, মাঝে মাঝে জ্বালা পড়া হয়। তো এটা কেন হয়? নর্মালি তো তোমার একটা কোনো একটা অঙ্গে ধরো কোনো একটা জীবাণু প্রবেশ করে গেছে তোমার ত্বকের নিচে, ত্বক তো এখানে প্রোটেক্ট করতে পারেনি, ত্বকের নিচে ওটা প্রবেশ করে গেছে, তখন কি ঘটবে? সে জায়গায় দেখো তো এরকম কিছু কিছু আমাদের হয় কিনা। ধরো হচ্ছে যে প্রথমে কি হয়, কোনো একটা জায়গা লাল হয়ে যায়। দেখো তোমার একটা জায়গায় ধরো হচ্ছে আহ কি বলে, ধরো হচ্ছে কোনো একটা পিঁপড়া কামড় দিছে, ওকে, সে জায়গায় কি হয়ে যাবে, লাল হবে। লাল হওয়ার পাশাপাশি আর কি হবে, লাল হয়ে যাবে, গরমও লাগবে, সেখানে হাত দিবা দেখবে গরম হয়ে গেছে। আচ্ছা, গরম হয়ে যাওয়ার পরে কি হবে, দেখবে সেখানে ফুলে গেছে, ফুলেও তো যাবে, পিঁপড়া কামড় দিলে ফুলে যায় না? তারপর সেখানে কি হবে ভাইয়া, ব্যথাও পাবা তুমি। তার মানে আলটিমেটলি আমাদের এখানে হচ্ছে প্রদাহ সৃষ্টি হচ্ছে, ইনফ্লামেশন যেটাকে আমরা বলি। তার মানে এই যে প্রদাহটার সৃষ্টি হলো, কি হলো এখানে, যে প্রথমত কোনো একটা জিনিস তোমার এখানে ধরো কোনো একটা ব্যাকটেরিয়া তোমার শরীরে প্রবেশ করছে, যেটা কি করবে, প্রদাহ সৃষ্টি করতে পারবে। সেখানে কি কি হতে পারে, প্রথমে লাল হবে, এরপরে গরম হবে, এরপরে ফুলে যাবে, তারপরে ব্যথা হবে। আমরা এটাকে বলি হচ্ছে এভাবে মনে রাখি যে ধরো হচ্ছে প্রদাহ, যেটা 3 নাম্বার, প্রদাহ বা হচ্ছে ইনফ্লামেশন। সেখানে আমরা একটা ছন্দ মনে রাখি, ছন্দটা হচ্ছে এরকম: লাল গোলাপ ফুলে ব্যথা। লাল হয়ে যাবে, গোলাপের এখানে গোতে হচ্ছে গরম, তারপরে ফুলে তো ফুলে যাবে আর সেখানে হচ্ছে ব্যথা হবে। তো এই যে হলো, আচ্ছা ঠিক আছে। তার মানে এখানে কি হবে, এবার এই যে ব্যথাটা হচ্ছে সেই জায়গায় রক্তের যে তাপমাত্রাটা আছে ক্ষতস্থানে, সেই জায়গায় তাপমাত্রাটা বেড়ে যাবে, তাপমাত্রা তো অলরেডি বেড়েই গেছে। এরপরে এই জায়গাটাতে হচ্ছে ধরো হচ্ছে কোন জায়গা, তোমার একটা কোন একটা বডির পার্ট দেখাই আমরা এখানে, ধরো এটা একটা বডির পার্ট। হুম, তো এই জায়গাতে কি হয়েছে, লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, এই জায়গাতে এরকম ফুলে উঠে লাল হয়েছে, গরম হয়েছে। এখন সেখানে কি হবে, এখানে যে হিস্টামিন যেটা আছে, আমাদের দেহে কিন্তু হিস্টামিন আছে, এই হিস্টামিন থাকার কারণে এখানে এই যে কৈশিক নালীর যে প্রাচীর আছে সেটার ভেদ্যতা বেড়ে যাবে। এখন ভেদ্যতা বেড়ে গেলে কি হবে, এখানে হচ্ছে যে নর্মালি ভেদ্যতা বেড়ে গেলে এখানে ধরো হচ্ছে তরল পদার্থ আসবে, বা ধরো হচ্ছে নিউট্রোফিল আসবে। নিউট্রোফিল এসেই কিন্তু এরা ফুলে উঠবে, মানে নর্মালি তো এখানে অন্য কিছুতে ফুলে উঠবে, এখানে না, ফুলে ওঠার কথা কিভাবে, কোন একটা কোষ এখানে আসতে হবে। তো যখন এখানে অনেকগুলো নিউট্রোফিল আসবে বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর আসবে বা পুষ্টি পদার্থ আসবে, তখন কি হবে, তখন এরা হচ্ছে এখানে এই ক্ষতস্থানটা হচ্ছে ফুলে উঠবে। আচ্ছা, ফুলে উঠলে কি হবে এখানে ভাইয়া, যে এই যে নিউট্রোফিল যেগুলো আসলো তারা হচ্ছে
এই নিউট্রোফিল গুলো এখানে যে জীবাণুটা প্রবেশ করছিল সেই জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে বা হচ্ছে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে। তারপর এখানে কি হবে, এখানে হচ্ছে ম্যাক্রোফেজ হবে, বা আলটিমেটলি আমাদের এখানে হচ্ছে ফ্যাগোসাইটোসিসই ঘটবে। তারপর কি হলো দেখো, যে সর্বপ্রথম কোনো একটা কারণে তোমার একটা জায়গায় ক্ষতস্থান হয়েছে বা কোনো একটা ব্যাকটেরিয়া সেখানে প্রবেশ করছে। প্রবেশ করার পর কি হবে, আমাদের যে হিস্টামিন আছে সেই হিস্টামিন কি করবে, কৈশিক নালীর যে হচ্ছে প্রাচীর সেটার ভেদ্যতা বেড়ে দিবে। মানে হচ্ছে সেটা তখন বেশি ভেদ্য হতে পারবে। তো যখন বেশি ভেদ্যটা হবে, ধরো হচ্ছে যে এই হচ্ছে একটা কৈশিক নালী বা কোনো একটা রক্ত, ধরো হচ্ছে কৈশিক নালীগুলো এরকম না, কৈশিক জালিকা আর কি। তো যখন এরা এই প্রাচীরটা ভেদ্য হয়ে যাবে তখন টিস্যুর কাছে গিয়ে এরা হচ্ছে নিউট্রোফিলটা কিন্তু ছাড়তে পারবে। ধরো এইটা হচ্ছে পুরো একটা টিস্যু, এখানে কি করবে, এই যে নিউট্রোফিল গুলো ছেড়ে দিচ্ছে, নিউট্রোফিল গুলো যত ছেড়ে দিবে এই কোষটা কিন্তু তত ফুলে উঠবে। নিউট্রোফিল যত ছেড়ে দিবে কোষটা তত ফুলে উঠবে। তো ঠিক আছে, কোষ ফুলে উঠলো, ফুলে ওঠার পরে এখানে কি হবে, এখন তো নিউট্রোফিল আছে, তখন এখানে যে জীবাণুটা প্রবেশ করছিল, ধরো ইয়েলো কালার একটা জীবাণু, এই জীবাণুকে তখন এই নিউট্রোফিল গুলো ম্যাক্রোফেজ অথবা যে কোনো একটা প্রসেসের মাধ্যমে এরা এগুলোকে জীবাণুগুলোকে ভক্ষণ করবে, তারপর আস্তে আস্তে রিপেয়ার করে ফেলবে। বোঝা গেল এখানে যে আমাদের ইনফ্লামেশনটা বা জ্বালা পোড়া কেন হয়। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আসা হচ্ছে যে কমপ্লিমেন্ট সিস্টেম। তো আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম না, আমরা একটু আগে বলেছি যে আমাদের এলাকায় যে আন্টি থাকে, বা হচ্ছে তার কমপ্লিমেন্ট প্রোটিন। আচ্ছা, আমাদের দেহে প্রায় হচ্ছে এই কমপ্লিমেন্ট সিস্টেমের জন্য প্রায় 20 ধরনের প্লাজমা প্রোটিন আছে। কত ধরনের ভাইয়া? 20 ধরনের প্লাজমা প্রোটিন আছে। এরা যারা সারাক্ষণ আমাদের দেহ ও রক্তের মাধ্যমে এরা সারাক্ষণ ঘোরাফেরা করে। যখনই কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটে বা কোনো একটা জীবাণু প্রবেশ করে তখন কি করে, এরা হচ্ছে একটা আরেকটা প্রোটিনকে সক্রিয় করে তোলে। এরপরে এই সমস্ত প্রোটিনকে যখন সক্রিয় করে ফেলে তখন এখানে স্পেসিফিক বা নন স্পেসিফিক দুইটা যে সিস্টেম আছে সেটাকে কি করে দেয়, এরা তখন হচ্ছে উদ্বুদ্ধ করে দেয় যে এর এই জায়গায় তো ঝামেলা হয়েছে, তোমরা সবাই চলে আসো। তারপরে কি হয়, চলে আসার পরে এখন এনকে সেল আসে, এসে হচ্ছে সে হচ্ছে কি করে টিউমার কোষ বা ভাইরাসের জনিত যে প্লাজমা মেমব্রেনটা হয় সেটাকে ধ্বংস করে দেয়। অথবা এখানে নিউট্রোফিল আসে, আসার পরে সেখানে ফ্যাগোসাইটোসিস ঘটায়। এইভাবে হচ্ছে এরা কি করে, এই কমপ্লিমেন্ট প্রোটিন এরা হচ্ছে অপসোনাইজেশন করে দেয় বা হচ্ছে চিনাইয়ে দেয়। কি করে, এদের কাজ হচ্ছে চিনাইয়ে দেওয়া, যে এটা হচ্ছে, এরা হচ্ছে চিনিয়ে দেয় যে এটা খারাপ জিনিস, এটাকে তোমরা মারো। সেটা স্পেসিফিক নন স্পেসিফিক সবাইকেই করে দেয়। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এরপর আসা হচ্ছে ইন্টারফেরন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই সহজ। ইন্টারফেরন, ইন্টারফেরন কি করে, ইন্টারফেরন মেইনলি আমাদের হচ্ছে ভাইরাসের উপরে কাজ করে। কার উপর কাজ করে ভাইয়া, এরা হচ্ছে ভাইরাসের উপর কাজ করে। ইন্টারফেরন ভাইরাসের উপর কাজ করে, কি হয়, ধরো ভাইরাসে আক্রান্ত হওয়ার যে প্রতিক্রিয়া হিসেবে এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন খরিত হয় তাকে বলা হয় ইন্টারফেরন। এবং এরা কি করে, এরা হচ্ছে এই যে ধরো আহ, আমাদের ভাইরাস, ধরো হচ্ছে তোমাকে আমি দেখাই বিষয়টা, এটা একটা ভাইরাস আক্রান্ত কোষ, এই কোষটা থেকে হচ্ছে আমাদের ইন্টারফেরনটা বের হয়ে আসবে। হুইচ কালার শুড আই ইউজ, ধরো এই কোষটা থেকে ইন্টারফেরন বের হয়ে আসলো, বের হয়ে এসে কি করবে, আশেপাশে যে কোষগুলো আছে, ধরো এখানে আরো কোষ আছে, এখানে আরো কোষ আছে, এখানে কোষ আছে, সো এই আশেপাশের কোষ যেগুলো সুস্থ কোষ আর কি, সেই কোষ সুস্থ কোষগুলোর সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে তখন কি করে, এই ঝিল্লিটাকে প্রোটেক্ট করে যেন এই ভাইরাস আক্রান্ত কোষটা পার্শ্ববর্তী কোনো কোষের সাথে বংশবৃদ্ধি না করতে পারে, যেন এরা হচ্ছে আস্তে আস্তে মারা যায়। তার মানে ইন্টারফেরন যে কোষে তোমার ভাইরাস আক্রান্ত হয় সেই কোষ থেকে বের হয়, বের হওয়ার পরে কি করে, আশেপাশের যে কোষগুলো আছে সেগুলো কোষ ঝিল্লিতে যুক্ত হয় এবং সুস্থ কোষগুলোকে প্রোটিন সংশ্লেষণে উদ্দীপ্ত করে, ফলে ভাইরাসের পক্ষে সুরক্ষিত যে কোষগুলো আছে সেগুলোতে প্রবেশ করা কিন্তু আর বা আক্রমণ করা সম্ভব হয় না। বুঝতে পেরেছো? তার মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ধরো হচ্ছে কোনো একটা বাড়িতে, কোনো একটা বাড়িতে হচ্ছে আগুন লাগছে, না কোনো একটা বাড়িতে আগুন লাগার কথা নাই বলি, যে ধরো এটাই এটাই এটা মনে রাখো যে কোনো একটা সেলে এরকম হচ্ছে ভাইরাস আক্রান্ত হয়েছে, এখান থেকে এই ইন্টারফেরন যারা এক ধরনের হচ্ছে গ্লাইকোপ্রোটিন টাইপের, এই গ্লাইকোপ্রোটিন গুলো পার্শ্ববর্তী কোষের সেলে যা যুক্ত হয়, যুক্ত হয়ে বলে দেখো ভাই আমি তো আক্রান্ত হয়েছি, তোমাদের জন্য আক্রান্ত না হয় সেই জন্য তোমাদেরকে প্রোটেক্ট করতে আসলাম। তো এখানে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, প্রোটেক্টিভ লেয়ার তৈরি করার ফলে এই ভাইরাস আক্রান্ত কোষ অন্যান্য কোষের সাথে আর হচ্ছে আক্রমণ করতে পারে না বা বংশবৃদ্ধি করতে পারে না। এই জন্য ইন্টারফেরন ভাইরাসের
যে সংক্রমণ সেটা প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতগুলো প্রসেস আমরা ট্রাই করলাম, যে প্রথমে ফ্যাগোসাইটোসিস করলো, এনকে সেল আসে মারলো, প্রদাহ সৃষ্টি হলো, কমপ্লিমেন্ট প্রোটিন জানাই দিল, ইন্টারফেরন কাজ করলো, এখন কোনোভাবেই তোমার কাজ হচ্ছে না। তখন কি করবে, আমাদের বডিতে তাপমাত্রাটা বেড়ে যাবে। তখন কি হবে, আমাদের বডিতে তাপমাত্রাটা বেড়ে যাবে। কিভাবে, যে ধরো কোনো কারণে ম্যাক্রোফেজ যে ছিল, ম্যাক্রোফেজ কোনো কারণে ম্যাক্রোফেজ সেই জায়গাতে আস্তে আস্তে ব্যর্থ হয়ে যাচ্ছে, রাইট? ব্যর্থ হচ্ছে, বা ধরো হচ্ছে কোনো একটা কোষকে মারতেছে, তোমার ভিতরে ধরো অনেকগুলো ব্যাকটেরিয়া প্রবেশ করছে বা ভাইরাস প্রবেশ করছে, হ্যাঁ? নর্মালি ধরো যে ব্যাকটেরিয়া প্রবেশই করছে। সো ব্যাকটেরিয়া প্রবেশ করলে কি হয়, বা ধরো ভাইরাসই হলো, তো যখন এই ম্যাক্রোফেজটা ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বহিরাগত অন্যান্যগুলোকে হচ্ছে শনাক্ত করে এবং এগুলোকে আক্রমণ করে, তখন এই আমাদের রক্তের মধ্যে এক ধরনের পলিপেপটাইড ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়, ধরো হচ্ছে একটা সেল ছিল ম্যাক্রোফেজ, যে সেলটাতে আছে আর কি, যেটাকে হচ্ছে আক্রমণ করছে, নষ্ট করে দিবে আর কি, ওই সেল থেকে আমাদের রক্ত প্রবাহে একটা পলিপেপটাইড নিঃসরণ হয়, যেটাকে আমরা বলি হচ্ছে পাইরোজেন। কি বলি ভাইয়া? পাইরোজেন। পাইরোজেন। এই পাইরোজেন, পাইরো মানে হচ্ছে রোদ বা গরম টাইপের, এরা কি করে পরবর্তীতে আমাদের হচ্ছে পাইরোজেন কোথায়, এরা হচ্ছে রক্তে ছেড়ে দেয়। এটা হচ্ছে কোষ বা টিস্যু, সেখান থেকে পাইরোজেন কোথায় ছেড়ে, রক্তে ছেড়ে দেয়। তারপরে এখানে হচ্ছে রক্তের যে তাপমাত্রা সেটা হচ্ছে বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের দেহে তখন হচ্ছে জ্বর আসে। বুঝতে পারছো জ্বর কিভাবে হয়, যে তোমার দেহের ভিতরে ইন্টারনালে কোনো একটা কোষ, তারা যে মারামারি করতেছে, বা তারা যে কোনো একটা ভক্ষণ করতেছে বা ফ্যাগোসাইটোসিস করতেছে, এই করাটা তুমি কখন বুঝতে পারবা, যখন তোমার জ্বর আসবে। তার মানে কি করবে, জ্বর আসার জন্য আমাদের ওই যে ম্যাক্রোফেজ যারা আছে, ম্যাক্রোফেজ যে সেলটাতে কাজ করতেছিল, যে জায়গাটাতে, যে টিস্যুতে, তখন সেখানে কি করছে ভাইয়া, সেই জায়গা থেকে পাইরোজেন নিঃসরণ করছে। দেখো, তোমার বডিকে জানা দিচ্ছে, দেখো ভাইয়া ভিতরে প্রবলেম হচ্ছে। তার মানে তুমি যদি বসে যে তোমার জ্বর আসছে, তার মানে তোমার দেহের ভিতরে কোনো একটা জীবাণু প্রবেশ করছে। তুমি এটা কিভাবে বুঝবা, তাপমাত্রা বাড়া দেখে বুঝবা। তার মানে জ্বর আসলো, তুমি বুঝলে তোমার ভেতরে কি হচ্ছে, কোনো একটা জীবাণু আক্রমণ করছে, এবং সেই জীবাণুটা আমার হচ্ছে দেহের ভিতরে যে ম্যাক্রোফেজটা আছে সে মারা ট্রাই করতেছে। তার মানে জ্বর আসা কিন্তু ভালো, তাপমাত্রা কিন্তু বাড়াই দিচ্ছে। এরপরে তুমি যখন দেখলা যে না, তোমার জ্বর হচ্ছে 2 দিন, বা এটা হচ্ছে তোমার 102 ডিগ্রি 3 ডিগ্রি চলে গেছে, তখন বুঝতে হবে যে তোমার বডি এখানে মানে অনেক চেষ্টা করেও পারতেছে না, তখন তোমাকে ডাক্তার দেখাতে হবে। সেখানে লেখা আছে যে তুমি কখন ডাক্তার দেখাবা না দেখাবা, বই রিডিং পড়লে তখন এগুলো বুঝতে পারবে। তার মানে আমাদের জ্বর আসার জন্য 6 নাম্বার যে ধাপটা, 6 নাম্বার যে ধাপ সেটা হচ্ছে জ্বর বা ফিভার। আচ্ছা, তো দেখো এই যে পড়লাম আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ওকে, সো এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, দেখো তো আমাদের জন্য কি ফিক্সড কোনো রোগের জন্য ফিক্সড কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে, যে একটা রোগের জন্য একটা অ্যান্টিবডি? না। এই জন্য এরা হচ্ছে নন স্পেসিফিক বা নির্দিষ্ট না, নন স্পেসিফিক। এরাও কিন্তু ভাইয়া আমাদের আলটিমেটলি নির্দিষ্ট না। বাকিগুলো আমরা পড়েই ফেলছি এখান থেকে। ওকে, তো এই হচ্ছে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স বা সেকেন্ড লাইন ডিফেন্স। আমাদের এখন কাজ হচ্ছে বইটা রিডিং করে নেওয়া, আশা করি সবগুলো পারবা। সো আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড লাইন যে ডিফেন্স, এটা আমরা হচ্ছে শেষ করে ফেললাম। এরপর আমাদের বইয়ের টুকটাক কিছু জিনিস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়ে ফেলবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।